জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ ও এম এ আজিজ, প্রধান সম্পাদক দ্য ফিনান্সিয়াল পোস্ট। আপনাদের স্বাগত আমার সাথে যুক্ত হবার জন্য। শুরুতেই এম এ আজিজ, আপনার কাছে জানতে চাচ্ছি, জেলা পরিষদ চেয়ারম্যান কখনোই নাগরিকদের সরাসরি ভোটে নির্বাচিত হননি। কিছু জেলা পরিষদ বাদে অধিকাংশেরই নিজস্ব রাজস্বের শক্তিশালী উৎস নেই। তো এমন প্রেক্ষিতে জেলা পরিষদ বাতিল করার সিদ্ধান্ত এসেছে, কিন্তু একটা প্রাদেশিক প্রধান কি পুরো প্রদেশের প্রশাসনিক ব্যবস্থা সামলাতে পারবেন, কি মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। যে প্রাদেশিক পরিষদ যে করতে চাইছে সেখানে কি কোনো রাজস্বের বিধান রাখা নেই। সুতরাং আপনার যে বিভাগ করা হবে, আলাদা যে প্রদেশ করা হবে, সেটা থানার থেকে শুরু করে জেলা সবগুলি তার অধীনে থাকবে। সুতরাং থানাতেও তো একটা আপনার ট্যাক্স উঠানোর বিধান থাকবে। জেলা পরিষদ যদি কেন্দ্র হয় তাহলে একটা অংশ উপজেলা লেভেলে যাবে আর একটা অংশ কেন্দ্রে যাবে, অর্থাৎ প্রদেশে যাবে। তো এটা তো আমার মনে হয় এটা ঠিক আছে। আর জেলা পরিষদ যেহেতু নির্বাচিত হবে, নিশ্চয়ই প্রদেশেও নির্বাচিত হবে। সুতরাং নির্বাচন বিধি যদি না থাকে, নির্বাচনী ব্যবস্থা না থাকে, তাহলে দেখা যাবে যে এই জেলা পরিষদ একটা ছোট জগন্নাথ হবে। যে সরকার আসবে সে সরকার তার পছন্দ মতো লোক নিয়োগ দিয়ে দিবে। সুতরাং এটা জেলা পরিষদ পুরোটাই নির্বাচিত হওয়া উচিত এবং তাদের রাজস্ব তোলার বিধান চালু করা উচিত। এবং একটা অংশ, ছোট অংশ উপজেলায় যাবে আর বড় অংশ কেন্দ্রে যাবে, আর নিজস্ব তাদের জন্য থাকবে। এটা ঠিক আছে, আমার মনে হয় এইভাবে করলে হবে। আচ্ছা, এম এ আজিজ, জেলা কমিশনারকে মামলা গ্রহণের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তো এটা কি বিচার বিভাগের কাজে প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে বলে মনে করেন? না, এখন মামলা গ্রহণ করে পুলিশ। পুলিশ যেহেতু আগের যে ফেসিবাদী সময়ের যে পুলিশি আচরণ, এবং আমরা পুলিশ দেখেছি যে সবসময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো। তো সুতরাং এখন এটা একটা প্র্যাকটিস করা যেতে পারে। তো তারা তো মামলাই গ্রহণ করবে। ওখানে মামলা করার যদি একটা বুথ থাকে, মামলা যদি রিসিভ করে, আদালত তো বিচার করবে। আদালত মামলাটা আদালতে রেফার করবে এবং এখান থেকে পুলিশ, যেমন পুলিশ কেস নিয়ে পুলিশ সাক্ষী দিত, তো ওরকম আপনার ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকেও যা সাক্ষী দিবে। আমি তো সমস্যার কিছু দেখি নাই। আমার মনে হয় যে যেহেতু প্রশাসনিক সংস্কার, সুতরাং ধরেন এই প্রশাসন, পুলিশ, এই সব ক্ষেত্রের থেকে আমার মনে হয় বেরোনের এটা একটা উপযুক্ত পথ হতে পারে। জি, ধন্যবাদ। এবার ফয়েজ আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি, দেশের পুরাতন 4টি বিভাগের সীমানাকে 4টি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এতে কি ধরনের সুবিধা হবে বলে আপনি মনে করেন? সুবিধা অসুবিধা তো অনেক বড় ব্যাপার, তবে প্রথম কথায় ওনাদের উদ্দেশ্যটা কি সেটা বোঝা যাচ্ছে। ওনারা একটা বিকেন্দ্রীকরণের চেষ্টা করছে, যে এখন একটা বড় একটা জায়গা আমরা শাসন করছি, সেটাকে ছোট ছোট ভাগ করে দিলে এক ধরনের বিকেন্দ্রীকরণ হয়। কিন্তু 4টি প্রদেশ করলে যে সেটা সমাধান হয়ে যাবে, এটা আমি খুব এটার সাথে পুরোপুরি একমত নই। আমি মনে করি যে এটা অন্যভাবে করা যায়। প্রদেশ করতেই হবে বা ফেডারেল সিস্টেম করতে হবে এমন কোনো আমি মনে করি না যে এটা জরুরি না। জরুরি যেটা হলো সেটা সত্যিকারের বিকেন্দ্রীকরণ, এবং সেটা কিন্তু আমাদের যে এখন জেলা আছে বা আমাদের যে বিভাগ আছে, সেই বিভাগের জেলায় আমরা যদি সত্যিকারের ক্ষমতা হস্তান্তর করি, তাদের কাছে কাজ করবার সুযোগ দিই, সেখানে যে আমরা সেখানেও তো আমাদের কি বলা যায়, স্থানীয় প্রতিনিধি পরিষদগুলো আছে বা ছিল, সেইগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাদের হাতে ক্ষমতা দিতে পারি। একটু আগে যেটা হচ্ছিল যে তাদের যথেষ্ট রাজস্ব অর্জনের ক্ষমতাও দিতে হবে। খালি বললাম, মুখে কাগজে বলে দিলাম যে তাদেরকে আমরা ক্ষমতা দিলাম, কিন্তু তাদেরকে যথেষ্ট রাজস্ব আদায় করবার ক্ষমতা দিলাম না, তাহলে তারা অর্থের জন্য কেন্দ্রের কাছে বাধা হয়ে থাকবেন। সেটা কিন্তু উদ্দেশ্য সাধন করতে সাহায্য করবে না। তো সুতরাং যদি আমরা বিকেন্দ্রীকরণ যেহেতু উদ্দেশ্য, 4টি প্রদেশ না করে আমার মনে হয় যে স্থানীয় সরকারের যে ইয়েগুলো আমাদের এখন আছে সেগুলোকে শক্তিশালী করা, আমাদের বিভাগীয় পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ,
ইউনিয়ন পরিষদ, এগুলোকে যথেষ্ট শক্তিশালী করা এবং এইটা চেষ্টা করা, এটা বিভিন্ন সময় বলা হয়েছে কিন্তু করা হয় নাই। সেটার বড় কারণ ছিল যে আমাদের যেমন আমাদের সংসদে যারা সাংসদ ছিলেন তারা নিজেদের হাতে ক্ষমতা হস্তান্তর কি বলে কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছে সবসময়। তার ফলে এই সমস্যাটা হয়েছে। তাদের না করে স্থানীয় যে নেতৃত্ব তৈরি করার সুযোগ করে দেয় যদি আমরা, এবং তাদের হাতে ক্ষমতা দেওয়া যায়, তাহলে সত্যিকারের বিকেন্দ্রীকরণ হতে পারে। এবং সত্যিকারের বিকেন্দ্রীকরণ হলেই তখন এটা সুবিধা পাওয়া যাবে। 4টা প্রদেশ করলেই যে সুবিধা হয়ে যাবে অনেক, সেটা আমি মনে করি না। আর ফেডারেল সিস্টেম করতে হলে অনেক কিছু চিন্তা ভাবনা করার আছে। আমরা যেহেতু ইউনিটারি সিস্টেমে অভ্যস্ত, সেখানে রেখেই যদি আমরা বিকেন্দ্রীকরণ করতে পারি, আমি মনে করি সেখানে থাকাই চেষ্টা করা উচিত। আরেকটি কথা আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে এই সংস্কারের কথাগুলো, সংস্কারের বিভিন্ন বিষয় আসবে, সেগুলো আলাপ আলোচনা করে ঠিক করতে হবে। ওনারা বললেন বলেই সাথে সাথে সেটা করে ফেলবে তা তো নয়, কিন্তু সংস্কারের আগে যেটা প্রয়োজন, যে ব্যবস্থাটা আছে সেটাকে সচল করা, সেটাকে স্থবির করে রেখে তো আপনি সংস্কার এর জন্য অপেক্ষা করবেন যে সংস্কারটা হোক তারপর আমরা এই ব্যবস্থাগুলোকে কাজে লাগাবো, তা তো নয়। আমার যে ব্যবস্থা আছে সেটাই যদি আমি সচল রাখতে না পারি, যেটা খোড়া ব্যবস্থাই হোক, কিন্তু সেই ব্যবস্থাটাকে সচল করে তারপরে সংস্কারের দিকে যেতে হবে। আমি বললাম যে না, আমার 3 বছর লাগবে সচল হতে, সংস্কার হতে, 3 বছর পরে আমরা আবার নতুন করে কাজ শুরু করব, এখন সমস্ত কাজ বন্ধ। এখনকার যে অবস্থা দেখছি আমরা, তাতে সেরকম একটা সন্দেহ আমাদের কাছে আসে যে সবকিছু বন্ধ করে রেখে সংস্কার করার চিন্তা ভাবনা হয়তো করা হচ্ছে, সেটা সঠিক হবে না। করতে হবে যে বর্তমান যে ব্যবস্থা আছে সেটাকে যতটুকু পারা যায় সচল করা, সেটার মাধ্যমে মানুষকে সেবা দেওয়া। কারণ আমাদের সরকারের উদ্দেশ্য তো সেবা দেওয়া। সেই সেবাগুলো সব বন্ধ হয়ে গেলে তো মানুষ খুব কষ্টে পড়বে। সেটা না করে সেবাগুলো চালু রাখা, আরো সেগুলোকে গতিশীল করা, সাথে সাথে কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেগুলো দেখে সেগুলোর সংস্কার করা। এবং অনেক আগে থেকেই সবাই বলে আসছে যে বিকেন্দ্রীকরণ একটা বড় উপায়, যেটা করা উচিত। সেইখানে আমাদের আরো বেশি সিরিয়াসলি চিন্তা করা। 4টা প্রদেশ করলে সত্যিকারের বিকেন্দ্রীকরণ হবে, আমি এটা মনে করি না। জি জি মুন্সি আমি কি ফয়েজ, একটু এই বলতে যে পারবো? জি মুন্সি ফয়েজ, আপনার কাছে আরেকটা বিষয়, এই যে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদ্যমান পদবি পরিবর্তন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। তো এক্ষেত্রে জেলা প্রশাসকের নাম জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার এবং ইউনোর নাম পরিবর্তন করে উপজেলা কমিশনার করার প্রস্তাব করা হয়েছে। কিভাবে দেখছেন এমন প্রস্তাব? নাম বদলে তাৎপর্য কি বলে মনে করেন? এটা একেবারে পুরোপুরি অর্থহীন একটা প্রস্তাব। এই নাম বদলের মধ্যে কিছুই নেই। আর এই ধরনের নাম আগেও ছিল। জেলা ম্যাজিস্ট্রেটকে, জেলা কমিশনারকে একসময় জেলা ম্যাজিস্ট্রেটও বলা হতো। ওই নাম পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ না, আসলে তাদের যে এফেক্টিভনেস, তারা কি করছেন, কার হাতে ক্ষমতা থাকছে সেটা নিশ্চিত করা। যেমন একটা কথা হয়তো বলা হয়েছে এখানে, দেখা যাচ্ছে যে জেলা প্রশাসকের হাতে অনেক বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা কথা কোথায় জন্য এসছে। তাই মনে করি সেটা সঠিক না। বরং জেলা কমিশনারদের আগে যেরকম একসময় ছিল যে তারা আরো বেশি সমন্বয়কারী ভূমিকা পালন করতে পারতেন, এখন সেটা তাদের চলে গেছে। তার ফলে কিন্তু এফেক্টিভ, সেটা খুব গুরুত্বপূর্ণ যে ক্ষমতাটা আসছে কোথা থেকে। ক্ষমতাটা আসবে জনগণের কাছ থেকে, স্থানীয় প্রতিনিধির কাছ থেকে। স্থানীয় প্রতিনিধিরা যে পরিষদ হবে, মানে জেলা ম্যাজিস্ট্রেট হোক বা যে হোক, তার উপরে নজরদারি করবেন এবং তাদের নজরদারির ভিত্তিতে কাজ করবেন স্থানীয় পরিষদগুলো। স্থানীয় যে প্রশাসন, তারা কেন্দ্রীয় শাসনের ইয়ে করবেন না, পুনরাবৃত্তি করবেন না, বা তাদের কাজগুলোকে সামনে তুলে ধরবেন না। বরং স্থানীয়ভাবে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেগুলো যাতে তারা স্থানীয় যে পরিষদ আছে, স্থানীয় যে প্রতিনিধিরা আছেন, তাদের অধীনে থেকে, তাদের নজরদারিতে থেকে যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারেন কাজের দায়িত্ব, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আমি মনে করি সেই ধরনের পরিবর্তনের দিকে চিন্তা করা উচিত, সংস্কারের দিকে চিন্তা করা উচিত। আমাদের নাম পরিবর্তন করলে কোনো রকমের কাজের কোনো পরিবর্তন হবে না, 1 নম্বর। 2 নম্বর, যেখান থেকে তারা গ্রহণ করেন, কি বলে, নির্দেশ গ্রহণ করেন, সেই জিনিসটা যদি পরিবর্তন না হয়, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যদি তারা নির্দেশ নিতে থাকেন, তাহলে কেন্দ্রীয় সরকারের যতক্ষণ পর্যন্ত চরিত্রের পরিবর্তন না হচ্ছে ততক্ষণ তাদেরকেও আমরা কোন রকমের সত্যিকারের সংস্কারে নিয়ে যেতে পারবো না। জি, ধন্যবাদ। জনাব এম এ আজিজ, আপনি মনে হয় কিছু একটা বলতে চেয়েছিলেন। হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে ফয়েজ ভাই ঠিকই বলেছেন, তার কথায় যুক্তি আছে।
তবে আমার বক্তব্য হচ্ছে আমরা এক কেন্দ্রিক সরকার হওয়া এবং এক কেন্দ্রিক রাষ্ট্র হওয়াতে আমার মনে হয় যে যদি আমরা ডিভিশন বা জেলা বা উপজেলাকে যদি আমরা আরো বেশি শক্তিশালী করি তাহলে আমলাতন্ত্র নির্ভর আরো বেশি হয়ে যাবে। সুতরাং আমরা যেহেতু গণতন্ত্র আশা করছি, সেখানে আমার মনে হয় জনগণের প্রতিনিধি শাসন করুক, দেশ পরিচালনা করুক, এটা আমরা চাই। আর দ্বিতীয়টা হচ্ছে যে প্রদেশ যদি করা হয় তাহলে কিন্তু অনেক প্রশাসনিক চাপ থেকে শুরু করে এই যে ঢাকা কেন্দ্রিক যে চাপ, ঢাকা শহর পৃথিবীর ভিতরে সবচাইতে বসবাসের অনুপযুক্ত শহর, এটার ক্ষেত্রেও কিন্তু সুবিধা হতে পারে বলে মনে করে। এবং এই জন্য আমি প্রদেশের পক্ষে। এবং একটা কথা উঠেছে যে সংস্কার কমিশনে আর একটা প্রস্তাব রাখা হয়েছে কুমিল্লাকে আলাদা ডিভিশন করা এবং ময়মনসিংহকে। আমি বলবো যে এই দেশের 24% ভূখণ্ড হচ্ছে উত্তরাঞ্চলে, অর্থাৎ রংপুর এবং রাজশাহী বিভাগ। যদি আলাদাই করা হয়, বিভাগ করাই হয়, তাহলে প্রদেশ যদি করাই হয় তাহলে রংপুর এবং রাজশাহী আলাদা হওয়া উচিত। একসাথে হলে ওইটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি এইটুকুই বলতে চাইছি। জি, এম এ আজিজ, এই যে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস স্বতন্ত্র তদন্ত সংস্থা, জি জি বলুন বলুন। বলেন ভাই। না স্যার, আপনি বলুন। আমি যেটা বলতে চাই, আজিজ ভাই যে কথা বলে, হ্যাঁ আজিজ ভাই যে কথাটা বললেন তার সাথে আমি একটু করি যে আমিও কিন্তু কথায় কথা ওই কথাটাই বলেছি যে আমলাতন্ত্রের উপরে নির্ভরশীলতা নয়, নির্ভরশীল হতে হবে আমাদের জনপ্রতিনিধিদের উপর। এবং স্থানীয় যে সরকার হবে সেটা স্থানীয় যে জনপ্রতিনিধিরা আছেন তাদের নজরদারিতে কাজ করবেন, তাদের নির্দেশে কাজ করবেন। সেই জিনিসটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেটাই হলো বিকেন্দ্রীকরণ, সত্যিকারের বিকেন্দ্রীকরণ। আমি কিন্তু প্রদেশ ভাগ না করেও এই কাজটি করা যায় এবং সেটা আমাদের যে বর্তমান যে আছে ইত্যাদি সেগুলোর মাধ্যমেই করা সম্ভব। এবং সেখানে যেটা জরুরি সেটা হচ্ছে যে যেই সেবাগুলোর জন্য মানুষ ঢাকা শহরে আসেন সেই সেবাগুলোকে আমরা এই যে কি বলা যায় বিভাগীয় শহর বা জেলা শহর বা উপজেলা শহরে যদি আমরা সেইগুলোকে বিকেন্দ্রীকরণ করতে পারি, সেই সেবার জন্য তো মানুষ আসে, সেই সেবার জন্য, তাইলে তখন তারা আসবেন না। আর দ্বিতীয় আরেকটি কথা যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে সংসদ সদস্যদের উপর নির্ভরশীলতাটা কমায় দিতে হবে। সংসদ সদস্যরা দেশের আইন তৈরি করবেন কিন্তু তারা স্থানীয় উন্নয়নের ব্যাপারে অত সরাসরি জড়িত থাকবেন না, সেইটা কাজ করবেন স্থানীয় যে জনপ্রতিনিধিরা থাকবেন তারা। তো এইগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সত্যিকার অর্থে কি বলা যায় গণতান্ত্রিক একটা বিকেন্দ্রীকরণের ব্যবস্থা আমরা পেতে পারি। এবং সেটা অনেক দেশে আছে। আমরা যদি কি বলা যায় যুক্তরাজ্যের কথা দেখি, সেখানে তো এক কেন্দ্রিক কি বলে মানে না, ফেডারেল সিস্টেম না, কিন্তু সেখানে যথেষ্ট গণতন্ত্র আছে। ওটার কাছাকাছি পৌঁছতে পারলে তো আমাদের অনেক হয়ে যায়, তাই না? সেই আমি সেভাবে বলছি। জি ধন্যবাদ। জি একমত। জি জনাব এম এ আজিজ, এবার আপনার কাছে জানতে চাইছি, এই যে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস স্বতন্ত্র তদন্ত সংস্থার কথা বলা হয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশে, তো এর সুফল কি পাবে বিচারপ্রার্থীরা, কি মনে করেন? দেখেন, এখন যে অ্যাটর্নি জেনারেল অফিস, এটা পুরোপুরি সরকারের। সরকার যা বলে, ভুল ভাল যা আইন করতে চায় সবকে ডিপেন্ড করে। তো সেখানে অ্যাটর্নি জেনারেল যদি স্বতন্ত্র হয় সেখান থেকে তো জনগণ বেনিফিট পাবে, স্বাধীন যদি করা হয়। বিচার বিভাগ যেমন স্বাধীন চাই, অ্যাটর্নি জেনারেল অফিসও এটাও স্বাধীন হওয়া উচিত। আমি মনে করি অ্যাটর্নি জেনারেল অফিসটা পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত। সরকার যা বলে, ন্যায় অন্যায় যা বলে, অ্যাটর্নি জেনারেল অফিস কোর্টে যায় সেটাই প্লিড করে। এবং অ্যাটর্নি জেনারেল কিন্তু সরকারের পক্ষের ইশারা দেয় কোন কেসে কি রায় দিতে হবে, কোন কেসে কি করতে হবে। সুতরাং আমি মনে করি যে এটা ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল অফিসটা জনগণের অফিস হওয়া উচিত। জি মুন্সি ফয়েজ, এবার আপনার কাছে জানতে চাচ্ছি, বিভাগীয় শহরে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ জেলা আদালতকে সম্প্রসারিত করে উপজেলা পর্যায়ে এবং আদালত অঙ্গন দলীয়করণ মুক্ত রাখতে একগুচ্ছ সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। তো এসব সুপারিশকে কিভাবে দেখছেন? আমাদের বিচার বিভাগের কি সেই সক্ষমতা আছে? সক্ষমতা তো যতক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু চেষ্টা না করব বুঝবো না সক্ষমতা আছে কিনা। আমাদের বিচার বিভাগের নিশ্চয়ই জনবল বৃদ্ধি করতে হবে যদি আমরা এই কাজগুলো করতে চাই। কিন্তু সেটা থেকে পিছিয়ে থাকার তো কোনো, সেটা যদি আমাদের মনে হয় যে এটা একটা ভালো পথ, আমি মনে করি যে এটা একটা ভালো পন্থা। আমাদের বিচার বিভাগের কাজের বিকেন্দ্রীকরণ, আমরা যখন
প্রশাসনের বিকেন্দ্রীকরণের কথা বলছি, সাথে সাথে বিচার বিভাগেরও বিকেন্দ্রীকরণ খুব প্রয়োজনীয়। এবং ওই যেই কারণে আমরা করছি যে ঢাকার উপরে চাপ কমানো, এটা তো একটা বড় প্রয়োজন, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই কারো। তো সুতরাং সেটাও যদি বিচার যদি আমার কি বলে উপজেলা শহর থেকে শুরু করে জেলা শহর এবং এতে বিভিন্ন ধরনের বিচার যদি আমি পেয়ে যাই, তাহলে কেন আমি ঢাকা শহরে আসবো? তো সুতরাং সেটা করা উচিত, সেই সম্বন্ধে কোনো দ্বিমত কারো থাকার কথা না, যে বিচার বিভাগকেও বিকেন্দ্রীকরণ করা দরকার এবং ধাপে ধাপে সেটা করা যাবে। সেই ধাপগুলো আমাদের মোটামুটি জানা আছে, সুতরাং অসুবিধা হওয়া উচিত না। বা হাইকোর্টের বেঞ্চও বিভিন্ন বিভাগীয় শহরে সরে যেতে পারে, এবং সেটার জন্য যেটা প্রয়োজন হবে যে আমাদের লোকবল প্রয়োজন। তার আমাদের লোকবল বলতে কি, কারা আসেন বিচার বিভাগে বিভিন্ন পদে? একটা আছে যারা কিছু সরাসরি নিয়োগ পেয়ে আসেন, আর কিছু আসেন যারা অ্যাডভোকেটস, যারা উকিল ইত্যাদি, তারা বিচারিক দায়িত্ব প্রাপ্ত হন। তো উকিল যারা আছেন তাদের সেখানে কিন্তু লোকবলের খুব অভাব নাই, কারণ যথেষ্ট কেস লড়তে হয়, অনেক উকিল আছেন আমাদের সেইখানে। শুধুমাত্র সরকারিভাবে যাদেরকে মানে সরাসরি যাদেরকে নিয়োগ দেওয়া হয়, তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের বেশ বড় রকমের একটা নতুন রিক্রুটমেন্টের প্রয়োজন হবে, অনেক লোককে নিয়োগ দিতে হবে। কিন্তু সেগুলো আমরা যদি পরিকল্পনা করি, সংস্কার যদি করতে চাই, তাহলে সেটা করতেই পারবো। সেটা কোনো কারণে আটকে থাকার কোনো কারণ নেই, যথেষ্ট শিক্ষিত জনবল আছে। জি, এবার জনাব এম এ আজিজ, আপনার কি বিচার বিভাগ সংস্কার নিয়ে আর কিছু বলার আছে, কিছু যুক্ত করতে চাচ্ছেন? না, এটা ফয়জবার সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ মাজদার হোসেন মামলা একদম বিচার বিভাগ সম্পূর্ণ সেপারেট করে সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ না থাকে এইভাবে বিচার বিভাগ করা, এবং আমাদের দেশে বলা হয় বিচারহীনতা। আমি বরাবরই বলি যে আসলে বিচার করার যোগ্যতার অভাব, কোর্টের এই যোগ্যতা যে কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, বিচারক নাই এবং কোনো জনবল নাই। যে প্রয়োজনে আপনি দেখেন আমলাতন্ত্রে ওইটি করে বসায় রাখে কিন্তু প্রমোশন দেয়, কিন্তু বিচার বিভাগ কখনো কোনো সরকার এটা সংবর করে না। সুতরাং বিচার বিভাগে যত লজিস্টিক সাপোর্ট থেকে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট, বিচার বিভাগ জনবল সব পূরণ যদি করে এবং বিচার বিভাগ যদি পুরো স্বাধীনতা দেয়, তাহলে আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান হাতিয়ার হবে বিচার বিভাগ। আমরা তো সেটাই চাই। জি, জনাব এম এ আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জনাব মুন্সি ফয়েজ আপনাকেও, আপনাদের দুজনের মূল্যবান মতামতের জন্য। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।